নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব এই যে রবির পট পরিবর্তন, গৃহ পরিবর্তন এবং মেষের ঘরে রবির অবস্থান। মেষের ঘরে রবির অবস্থানকে সবচেয়ে শক্তিশালী মানা হয়। এই রবির অবস্থান বা মেষের ঘরে রবির যে ভাইব্রেশন, পার্সেন্টেজ, যে কোনো দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়, মঙ্গলকে কিন্তু পাওয়ারলেস করে দিচ্ছে। কেন? পূর্বেও আমি বলেছি, বহুবার বলেছি, মঙ্গল হচ্ছে আগুনের গোলা আর রবি হচ্ছে আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরির সাথে যদি আগুনের গোলা থাকে, আগুনের গোলার কোনো পাওয়ার থাকে না, বশীভূত হয়ে যায়। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মঙ্গলের ঘরে রবির অবস্থান, মঙ্গলের যে তিনটে দৃষ্টি রয়েছে, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই যে দৃষ্টির প্রভাব বা হাউস রিফ্লেকশন বলা যেতে পারে, সেখানে কিন্তু রবির প্রভাবটা কিন্তু বর্তাবে। 4 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে, 8 নাম্বার ঘরে রবির দৃষ্টি বা রবির ভাইব্রেশন বা রবির প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এটা সায়েন্স, এটা প্রমাণিত সত্য। এখন আমি যদি মিথুন রাশি নিয়ে আজকে আমি আলোচনা করব, মিথুন রাশি সাপেক্ষে আমি যদি রবিকে লক্ষ্য করি সর্বপ্রথম, তাহলে 11th হাউসে কিন্তু রবির ট্রানজিট হয়েছে। মেষের ঘরটা কিন্তু 11 নম্বর ঘর। আবার মিথুন সাপেক্ষে যদি আমি মঙ্গলের দৃষ্টি, যার ইম্প্যাক্ট রবির দ্বারা কিন্তু ভাইব্রেট হচ্ছে, সেটা কিন্তু 2nd হাউসে আসছে, কেননা কর্কটের ঘরে আসছে, 5 নাম্বার ঘরে আসছে, তুলার ঘরে আসছে, কেননা মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর বৃশ্চিকের ঘরে পড়ছে। তাহলে মঙ্গল দ্বারা যদি আমি লক্ষ্য করি, রবির যে ভাইব্রেশন, রবির যে প্রভাব, মঙ্গলের যে দৃষ্টি, যার মধ্যে রবির ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, মিথুন সাপেক্ষে 2 নম্বর ঘর, 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করে যাচ্ছি, 5th 11th কানেকশন ক্রিয়েট হচ্ছে, কেননা 11 নম্বর ঘরের মেষের সমসপ্তমে তুলা থাকে, তুলার ঘর। তাহলে রবি মঙ্গলের সাথে কিন্তু শুক্রের যে বন্ডিং ক্রিয়েট হচ্ছে, রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা। এবং মাথায় রাখার প্রয়োজন আছে, আমি বারবার ধরে বলেছি যে রবি এবং মঙ্গলের একত্রীকরণ, দুজনেই যদি পাওয়ারফুল হয়, মঙ্গল নেগেটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুক্রের একত্রীকরণ ক্রিয়েট হলো না, বরং রবি এবং শুক্রের একত্রীকরণ ক্রিয়েট হলো। তাই তো, কেননা 11th হাউসে রবির প্রভাব আর 5th হাউসটা হচ্ছে শুক্রের প্রভাব। তাহলে প্রথমেই কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। বন্ধুত্বের দিক দিয়ে, বন্ধুদের দ্বারা নেগেটিভ প্রভাব মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন বন্ধু অনেক ধরনের হয়। কাউকে আমি খুব বিশ্বাস করছি, কারোর কথা খুব মেনে চলছি, বা আমার মুনাফা রয়েছে, কারোর বুদ্ধি দিয়ে সেই মুনাফাটা আমি চটজলদি অর্জন করছি। আরে ও আমার বন্ধুর বন্ধু, ও আমার আত্মীয়, ওই তো আমার সব, আমরা অনেক ক্ষেত্রে বলি। তাহলে সর্বপ্রথম যেটা মাথায় রাখার প্রয়োজন আছে, মঙ্গল পজিটিভ নয়, শুক্রের ঘরে যখন দৃষ্টি দিচ্ছে সমসপ্তমে, আমি বন্ধু মনে করছি, বা বন্ধুর চাইতেও বেশি কিছু মনে করছি, বড় আপন মনে করছি, তাদের
দ্বারা যদি প্রভাবিত হই ফাটকা রিলেটেড টেন্ডেন্সির জায়গাতে, তাহলে আমার বিনাশ অনিবার্য এই একটি মাসেই, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। মাথায় রাখার প্রয়োজন আছে নেগেটিভ মঙ্গল এবং শুক্রের অবস্থান কি করে। যেহেতু রবি এবং শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করছে, দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকতে হবে। বন্ধুদের দ্বারা কোনো নেগেটিভ প্রভাব আমার জীবনে আসছে না তো? একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকের কিন্তু কসাস এবং কনসাস থাকা প্রয়োজন। আমি এমন কোনো ভুল কাজ, আমার এমন কোনো ভুল সঙ্গতা, সংস্পর্শ, এন্টারটেনমেন্টের জন্য ভালো লাগার জায়গা থেকে, সেটা হতে পারে মোবাইল ফোবিয়া, সেটা হতে পারে অপোজিট সঙ্গ, সেটা হতে পারে অবৈধ কোনো জিনিস, সেটা হতে পারে অ্যাডিকশন, নেশা করছি, সেটা হতে পারে ভুল সিদ্ধান্ত, সেটা হতে পারে ভুল ম্যান আইডেন্টিফিকেশন। কেন বলছি এই কথাটা? তার কারণ 11th হাউস দ্বারা কিন্তু আমরা কর্মফলের জায়গাটাকে বুঝি। আমার কর্মের ইনক্রিজ হওয়া, মানে 5%, 10%, 20% সফল হয়েছি, সেখান থেকে ইনক্রিজ হচ্ছি, সেটা কিন্তু 11th হাউস দ্বারাও বোঝা যায়। কর্মফলের জায়গাটাকেও কিন্তু বোঝা যায়। 5th এবং 11 কানেকশনের মধ্যে দিয়ে বন্ধুত্বের ইমপ্লিমেন্ট বা বন্ধুত্বের যে প্রভাবটা রয়েছে আমাদের জীবনে, সেটাকেও যেমন বোঝা যায়, বহুবার ধরে আমি বলেছি। তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আবার বলছি, একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে, আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ষড়রিপুর বা বসবাস। সুতরাং কাম চরিতার্থ করার জন্য, কামনা চরিতার্থ করার জন্য আমরা অনেক সময় কিন্তু ফিলোসফিক্যাল যে কথাবার্তাগুলো বলি, কয়দিনের বা জীবন, এনজয়, ভোগ করো, ভোগ করো, এনজয় করো, কয়দিনই বা জীবন। কিন্তু ভোগ করা, এনজয় করা মানে মদ গাঁজা খাওয়া নয়। ভোগ করা, এনজয় করা মানে অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম, অহেতুক কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়লাম, ভুলভাল জিনিস দেখলাম, যেগুলো আমার স্বরূপকে প্রভাবিত করছে নেগেটিভ ভাবে, সেগুলো কিন্তু আমার কখনো এন্টারটেনমেন্ট নয়। সেটা কিন্তু জীবনটাকে তো বাঁচতে হবে, বাঁচার মতন বাঁচো, তার অর্থ কিন্তু এইগুলো নয়। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেকেন্ড হাউসে রবির প্রভাব যখন আসছে, সেকেন্ড হাউসে রবির প্রভাব অনেক পজিটিভ দিককে কিন্তু ইন্ডিকেট করে। কিন্তু সেকেন্ড হাউসে রবির প্রভাব যখন আসছে এবং সেটা যখন 11th হাউসের অধিপতি, 11th হাউসে রবির অবস্থান অধিপতি গ্রহের সাথে বসে আছে এবং অধিপতি গ্রহের যে প্রভাবটাকে সে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়। তাহলে আমার মধ্যে ওভার কনফিডেন্সের জায়গা, আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস, আমার মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব, কম্প্রোমাইজ করার প্রবণতা নেগেটিভ হয়ে যাওয়া, স্যাক্রিফাইস করার প্রবণতা নেগেটিভ হয়ে যাওয়া, এইগুলো লক্ষ্য করা যাচ্ছে না তো? ভেরি ভেরি কসাস এবং কনসাস। সেকেন্ড হাউসে রবির যে প্রভাব, তা কিন্তু 8 নাম্বার ঘরকে প্রভাবিত করছে। তাহলে অহেতুক অর্থ খরচ করছি না তো? ফার্স্ট, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে পড়ছি না তো? সেকেন্ড, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি, চটজলদি সফল হওয়ার চিন্তাধারা আমার মধ্যে নেই তো? থার্ড, কেননা সেকেন্ড হাউস কিন্তু কর্কটের ঘর, চন্দ্রের ঘর। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
আবার যদি লক্ষ্য করা যায়, এই যে মঙ্গলের সমসপ্তমে হিট করা, মঙ্গল পাওয়ারলেস, তাহলে রবির প্রভাব ফিফথ হাউসকে কিন্তু প্রভাবিত করছে। তাহলে ফিফথ হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের বুদ্ধির জায়গাটাকেও বুঝি, ফিফথ হাউসের রিফ্লেকশন দ্বারা কিন্তু আমরা আমাদের প্রেমজ জীবনযাত্রার যে মানের জায়গাটাকেও বুঝি, আবার ফিফথ হাউস দ্বারা কিন্তু আমরা সফলতার জায়গাটাকেও বুঝি। তাহলে রবির যে ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে 11th হাউস, তাহলে যা যা কিছুকে বুঝি বললাম, সফলতার জায়গা ডিটোরিয়েট করে যাচ্ছে কর্মফলের জায়গা। কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। বুদ্ধিমত্তা, বুদ্ধির সঠিক ইমপ্লিমেন্ট করতে পারছি না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, কর্মফলে তার রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে না। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আমার সফলতা, আমার বুদ্ধিমত্তা, আমার প্রেমজ জীবন যাত্রা, প্রেম করতে হয় করছি, আলটিমেট প্রেম করছি তো বিশেষ করে কিন্তু লিভিং সম্পর্ক, সেক্সুয়াল সম্পর্ক, শারীরিক মিলিত হচ্ছি। আরে এতদিন ধরে প্রেম করছিস, বিয়ে থার কথা কিছু চিন্তা করলি? এই তো ভালো আছি, বিয়ে করলেই তো প্রেমের মৃত্যু। আমরা কখনো দায়িত্ব নিতে চাইনি, তাই জন্যই এই কথাগুলো সৃষ্টি করেছি। প্রেম করলে, এই বিবাহ করলে কেন প্রেমের মৃত্যু হতে যাবে? আসলে প্রেম মানে উচ্ছৃঙ্খলতা, দায়িত্বের মধ্যে তো পড়ছে না। এটা তো অস্বীকার করে লাভ নেই। স্বামী স্ত্রীর মধ্যে যে দায়িত্বের ব্যাপার রয়েছে, বা বিবাহকে ইনস্টিটিউশন বলা হয়, প্রেমের ক্ষেত্রে কি? প্রেম করছি, হাত ধরে চলছি, মিষ্টি মিষ্টি কথা বলছি, সারা রাত ধরে হয়তো কথা বলছি, হঠাৎ জেগে গেল শরীর, মন, আত্মা, ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট করছি, দায়িত্ব কোনো কিছু নেই, কিন্তু আবেগ রয়েছে। তাহলে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আমি শুধু আবেগে ভাসছি। রিয়েলিস্টিক ইমপ্লিমেন্টেশন, আমার মনের দায়িত্বের ইমপ্লিমেন্টেশন, সিকিউরিটির জায়গা আমার নেই, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আবার যদি 6 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6 নম্বর ঘরের যে মঙ্গলের রিফ্লেকশন 12 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে, একগুয়েমির জায়গা। 12 নম্বর ঘরে যখনই হিট করছে, শুক্রকে হিট করছে, এবং শুক্র কিন্তু 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে একগুয়েমির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা অনেক সময় কি হয়, 6 এবং 12 এর কানেকশন, এমনিতেই মঙ্গল যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন আমি না সিকিউর লাইফ লিড করতে শুরু করি। সরকারি চাকরি করছি, মাস গেলে 30, 40, 50, 60 হাজার টাকা ইনকাম করছি, বাস তাতেই আমি কিন্তু সুখী। আমার 2 লাখ, 3 লাখ, 5 লাখ আমার বিদেশ বা আমার স্বদেশেই আমার আরো ফেম, নাম দরকার নেই। আমরা তাই জন্যই কিন্তু আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা এখন বলি মাছ ভাত খেতে তো পাচ্ছি, ব্যাস, আমার বেশি চাহিদা নেই, কেন থাকবে না? তার ফলে কি হয়ে গেছে, আমার চাহিদা এই, আমার ইনকাম এই 60,000 টাকা, চাহিদাগুলোকে কমিয়ে নিয়ে চলে এসেছি। আমার চাহিদা এই, আমার ইনকামটা কেন এই হচ্ছে না, যাতে আমার আরো অনেক চাহিদা বৃদ্ধি এবং সেটা বাস্তবায়িত হয়, সেই চিন্তা ভাবনাটা আমরা করছি না। কম্প্রোমাইজ করে চলেছি নিজের জীবনের সাথে, নিজের সাথে। এদিকে যদি লক্ষ্য করা যায়, বউ যদি কিছু একটা বলে, বা মা যদি কোনো কিছু একটা বলে, বাবা, ভাই, বোন, দাদা, দিদি যদি কিছু একটা বলে, তখন কিন্তু কম্প্রোমাইজ করছি না, আত্মসম্মানে লেগে যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শনি এবং চন্দ্রের ব্যাড রিফ্লেকশন, 2 নম্বর ঘর কর্কটের ঘর, 8 নম্বর ঘর মকরের ঘর। শনি এবং চন্দ্রের ব্যাড রিফ্লেকশনের ফলে কি হয়ে যাচ্ছে, 9th হাউস, আমি 9th হাউস মানে নেগেটিভ বলছি না, কিন্তু আমি যেন একটা ভালো চাকরি পাই, আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তাতে আমি যেন খুব ভালো রেজাল্ট করি, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তাতে যেন আমি ভালো রেজাল্ট করি, আমি যেন এই বছরের মধ্যেই ভালো একটা চাকরি পেয়ে যাই। তাই জন্য যখন আমি অসত্য গাছের মধ্যে সুদলি বাঁধবো,
বট গাছের মধ্যে সুগলি বাঁধবো আর ডালার মধ্যে নিয়ে গিয়ে ঠাকুরকে বলবো ঠাকুর পাই দাও পাই দাও পাই দাও, তখন কোনো মতেই কিন্তু আমি না ঈশ্বরকে, না ধর্মকে, না নিজেকে সঠিক মতন বিশ্বাস করছি এবং মর্যাদার দিক দিয়েও কিন্তু ক্ষুণ্ণ করছি। আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমি যতটুকু পড়াশোনা করেছি এবং আমি খুব ভালো মতন জানি প্রশ্নপত্রে কি এসেছিল, কতটুকু লিখেছি, তাহলে আমার একটা অ্যাজাম্পশন তো আছে মোটামুটি ভাবে আমি কিন্তু এইগুলো করেছি, এই নাম্বার পাওয়ার আছে। কিন্তু আমি যখন 100তে 40 নাম্বারের উত্তর দিয়ে আসব আর স্বপ্ন দেখব বা সুগলি বেঁধে মানত করব আমাকে তুমি এইবার 80% পাইয়ে দাও, বাস এরপর থেকে আমি লড়াই করব, তখন ব্যর্থতা মাস্ট মাস্ট মাস্ট। ঈশ্বর কখনো, আমি ঈশ্বর নিয়ে অনেক পড়াশোনা করেছি, আমি আবার বলছি যে আমি আমার কোনো একটা পাথরকে দেখে, কোনো একটা মূর্তিকে দেখে যদি আমি চার্জ হয়ে যাই, যদি আমার মধ্যে ইন্সপিরেশন আসে তাহলে ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে ঈশ্বরও কিন্তু চায় যে যারা আমার কাছে আসছে তারা আমার কাছে ভিক্ষা যেন না চায়, বরং তাই জন্যই বলা আছে পতিতা এবং দেবতার কাছে গেলে সবসময় দক্ষিণা দিতে হয়। কেন? আমার কাছে এসে ভিক্ষে করো না, বরং তোমরা কাজ করো, তাহলেই তোমরা সফল হবে। তার সত্য কথা তো সেটাই। তার কারণ আমরা যদি শ্রীকৃষ্ণকে দেখি, জীবন্ত ঈশ্বর মানা হয়, মানুষ ঈশ্বর মানা হয়। যদি আমি নর্মালি বলি, যে কোনো রকমের জীবন্ত ঈশ্বর বলতে যাদেরকে আমরা চিনি তারা সবাই কিন্তু বলে সৌকর্ম স নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌরিস্বাদৌরিব্য সূচিব সৌভাং সার্বা। যে কোনো ঈশ্বরকে যদি আমি দেখি তারা কিন্তু বলে দৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নীতি নত্তা নৈরত্তে ওরাত্তে যাইয়ে তত্তা আনন্দ নিঃসত্তা কিন্তু ইয়াত্তা। তাহলে এই জায়গার রিফ্লেকশন কিন্তু মারাত্মকভাবে নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেননা 8 হাউসের অধিপতি গ্রহ শনির অবস্থান এবং শনির রিফ্লেকশন যে 9th হাউসের মধ্যেও রয়েছে, আমরা যতটা না কাজ করব তার চাইতে বেশি ভাগ্যকে বিশ্বাস করব, সেই মানুষটাই কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেই মানুষের জীবনে। যে কর্মটা করে, চলতে গেলে তো ঠক্কর লাগবে, পড়ে যাব, হেরে যাব, যেত নয় সে হার বলে কিছু হয় না। কিন্তু আমি যদি বিছানায় ঘুমাই, আমার কোন রকমের কোনো প্রবলেম নেই, প্রতিবন্ধকতা নেই। তাই জন্য কিন্তু আপামর জনগণ, কি নারী কি পুরুষ, একটা সরকারি চাকরি পেয়ে গেলে মাছ ভাত খেয়ে গেলাম কাজ করতে, 5টার সময় ফিরে চলে এলাম, বাস তারপরে আইপিএল দেখতে শুরু করলাম, তারপর বাংলা সিরিয়াল দেখতে শুরু করলাম, তারপর ফিল্ম দেখতে শুরু করলাম, বা কোথাও আড্ডা মারতে চলে গেলাম, ক্যারাম প্যাটাতে শুরু করলাম। প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট আমরা কখনো করিনি। এই জায়গাটা কিন্তু মিথুনের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 6-12 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং শত্রুতার ফলে 6th হাউস দ্বারা প্রাত্যহিক জীবন ধারণকেও কিন্তু বোঝা যায়। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের ঝামেলা সৃষ্টি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। 11-5 কানেকশন অন্তত কয়েক হাজার বার বলে ফেলেছি। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান, 5th হাউস দ্বারা সন্তানকেও দেখা হয়, সন্তানের জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। 2nd হাউসেও রবির ইম্প্যাক্ট, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা পরিচালিত হচ্ছে, বাস গেল, আমি কেয়ারলেস হয়ে গেলাম, দেখলামই না, বা আমি কাজকর্ম করছি দেখছি না। সন্তানের জায়গাটা নেগেটিভ হচ্ছে, স্খলন ঘটছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, অবশ্যই তোমরা ভালো মতন দেখো, ভালো মতন তাকাও,
সন্তান ভুল পথে পরিচালিত হয়ে যাচ্ছে না তো, সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। কেননা সন্তানের দিক দিয়ে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। আমার জীবনে যে কর্মফলের প্রাপ্তি, সেটা যে কোনো ক্ষেত্রে, কেবলমাত্র আমি যে কাজ করছি মানে বিজনেস করছি বা সার্ভিস করছি তার কর্মফল তো নয়। তাহলে আমার যে দেখা গেছে আমার বাচ্চাটাকে খুব ভালো যত্ন করে ভালো করে মানুষ করলাম, তার রিফ্লেকশন, নেগেটিভ প্রভাবটা পরবর্তীকালে চলে এলো, সেটাও তো কর্মফল। তাহলে সন্তানের জায়গা থেকেও কর্মফলের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়া, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ড্যামেজ হয়ে যাবার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে 5 নাম্বার 6 নাম্বার ঘর, আবার 6 নাম্বার 12 নাম্বার সমসপ্তমে 5 নাম্বার 11 নাম্বার 2 নাম্বার 8 নাম্বার ঘরের রিফ্লেকশন 4 নাম্বার ঘরকেও কিন্তু প্রভাবিত করছে। তার কারণ 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তুমি যদি জাতিকা হও, তুমি যদি বিবাহিত হও, তাহলে মানে দেখা যাচ্ছে তোমার হাজবেন্ডের জন্য, আর তুমি যদি বিবাহিত হও এবং স্বামী হও তাহলে তোমার স্ত্রীর জন্য দেখা যাচ্ছে আমার পাড়া পড়শি আত্মীয় স্বজন কাছের মানুষের সাথে এমন ভাবে মিশছে, এমন ভাবে কথা বলছে, তার ফলে তারা শত্রু হয়ে যাচ্ছে। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যে একদম খারাপ সেপারেশন, ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে তা নয়, কিন্তু ব্যক্তিগত জীবনের শান্তির জায়গাটাও মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।